আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভোটারদের বঞ্চনা দূর করতে চান সিইসি নাসিরউদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল। টাস্কফোর্সের পরামর্শে বিতর্কিত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অবসায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশ বিনিয়োগের অনুমতি পায়নি বৃহত্তম তেল কোম্পানি আরামকো। অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। দ্রুতই এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আলোচিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। 31 ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে আগামী 15 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করেন সংগঠনটির নেতারা। বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাজ চলছে ঘোষণাপত্র নিয়ে, কিন্তু সেটা কত দিনের মধ্যে শেষ হবে তা স্পষ্ট করেননি তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সমসাময়িক বিষয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকার যদি নাও পারে পরবর্তীতে রাজনৈতিক সরকার বিচারের বিষয়টিকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এই সময় বিগত 5 মাসে গণমাধ্যমের যে স্বাধীনতা তার নজির এই দেশে আগে কখনো ছিল না বলেও দাবি করেন প্রেস সচিব। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের মামলা তদন্তে পিবিআই সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গতানুগতিক পদ্ধতিতে নয়, গতিশীলভাবে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিএসএ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমার সোনার হরিণ চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নির্বাচন কমিশনার। অতীতের নির্বাচনী ব্যবস্থা ও বর্তমান সময়ে জনগণের প্রত্যাশার কথা উঠে আসে তাদের বক্তব্যে। কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার যে ভুল যাতে না হয় সে ব্যাপারে সর্বত্রভাবে সতর্কতা, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান সিইসি। আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন, দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এ সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজাল গুলো বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকার আবারও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে 1.25 লাখ লোকবলকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এটা সম্পর্কে আমরা কোনো ধারণা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের অধীনে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতকালীন মহড়ায় এ আহ্বান জানান তিনি। এ সময় ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ, কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল অংশ নেয়। পরে প্রধান উপদেষ্টা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনা সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনী প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান। অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। ধারণা নয়, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি স্বীকার করেন, বিএনপি এখনও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করতে পারেনি। অন্য আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা এই বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। রিপোর্ট মইনুল হাসানের। 15 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দুপুরে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে পারে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। যে কোনো কৌশল অবলম্বন করে গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে।
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে। এ সময় আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে। এর মধ্যে গত 5 মাসে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তিনি। সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। 2007 সালের বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন ব্যবসায়ী রাজধানীর গুলশান থানায় 3টি ও ধানমন্ডি থানায় 1টি মামলা করেন। দেড় যুগেও এসব মামলার বিচার শেষ হয়নি। গেল 23 অক্টোবর চাঁদাবাজির ওই 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের সেপ্টেম্বরে লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111 ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। অর্থ পাচার, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ কয়েকটি মামলায় দণ্ডিত হন তিনি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেন। তার বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন। আইনজীবীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে মামলার নিষ্পত্তির কোনো সম্পর্ক নেই। তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্সের পরামর্শে বিতর্কিত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংকগুলোতে আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পরিচালনা পর্ষদ ও এমডি নয়, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব ব্যাংকের অবসায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট।
আর্থিক অনিয়ম নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণ বিতরণ করায় আর্থিক খাতে চরম তারল্য সংকট দেখা দেয়। এর মধ্যে 10টি ব্যাংক চরম আর্থিক সংকটে পড়ে। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ওইসব ব্যাংকে পরিচালনা পর্ষদ ভেঙে দেন। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি জানতে বিশেষ নিরীক্ষা পরিচালনা করা হচ্ছে। তবে আর্থিক তথ্যের সুবিধার্থে এসলমের সাথে সম্পৃক্ত 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হলো। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটি রিভিউর আওতায় আনবে, বা আপনারা জানেন যে আমাদের একটা অডিট পরিচালনার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তো এখানে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন। অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংস এর সাথে জড়িত না বা কোনো ধরনের অন্যায় কর্মের সাথে তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। বিতর্ক এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ব্যাংকাররা। এই উদ্যোগকে ইতিবাচক জানিয়ে ব্যাংক খাতের জন্য ওইসব ব্যাংকগুলো কতটুকু টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কনসাল্টিং ফার্মের এবং অডিটিং ফার্মের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। দুই জায়গায় ফোকাল পয়েন্ট ঠিক করে দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে এই কাজটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আমি আশা করি। শুধুমাত্র বোর্ড পুনর্গঠন অথবা এমডি পরিবর্তনই এই ব্যাংকগুলোর সুস্বাস্থ্য বা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার জন্য পর্যাপ্ত নয়। ব্যাংকগুলোকে দ্রুত অবলোকন করে ব্যাংকিং খাতের সামগ্রিক স্বাস্থ্য ফিরিয়ে আনা যায় এবং একটা পজিটিভ এবং শক্তিশালী একটি ব্যাংকিং ব্যবস্থার ইঙ্গিত দেওয়া এটি খুব জরুরি হয়ে পড়েছে। দুর্বল সব ব্যাংকের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাংকগুলোর জন্য নতুনভাবে পরিকল্পনার তাগিদ দিয়েছেন গবেষক ও ব্যাংকাররা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি বলে অভিযোগ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও সৌদি রাষ্ট্রদূত। আলোচনা হয় দুদেশের বাণিজ্য বিনিয়োগ নিয়ে। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগের জন্য কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু তাদের স্বাগত জানানো হয়নি। Bangladesh will graduate from LDC on 2026, so next year inshallah, and it will be a development country. And this came after a huge and a very critical journey to achieve this achievement. And Saudi Arabia will always stand and support Bangladesh. অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, কেবল সৌদি আরামকোই নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর বিনিয়োগও পায়ে ঠেলেছে বিগত সরকার। Same story the Korean. Samsung came, and they are also not welcome. They went to Vietnam, and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of policy, wrong policies taken. বিদেশিদের বিনিয়োগ করার মতো পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা। I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. I think the next time the Saudis come, Saudi entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received. বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দেশের দক্ষ জনশক্তি তৈরির কথাও জানান উপদেষ্টা তৌহিদ হাসান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এদিন প্রশ্নপত্র ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক সৈয়দ আবিদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। স্ত্রী সহ তাপসের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ ঘটনায় রোববার পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস ৬,৪০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৯টি ব্যাংক হিসাবে ৭০,৮৯,০০,০০০ টাকারও বেশি লেনদেন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) দ্বারা, দণ্ডবিধির ১০৯ দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) দ্বারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মিসেস শাহরিন আক্তার শিল্পী স্বামী সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে ১,২৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ২টি ব্যাংক হিসাবে ৩,৫৬,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রশিক্ষণ শেষ করে পুলিশের পোশাকের পরিবর্তে হাতে পেয়েছেন অব্যাহতিপত্র। যোগদানের পরিবর্তে অবস্থান নিতে হয়েছে সচিবালয়ের সামনে। অব্যাহতি পাওয়া ৩২১ জন এসআইয়ের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০৩ জন, নারী ৩৭ জন। শৃঙ্খলা ভঙ্গের দায় চাপালেও তা অস্বীকার করে চাকরিতে পুনর্বহালের দাবি তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। যারা পরিবারের বোঝা কমানোর স্বপ্ন দেখিয়েছিলেন তারা এখন পরিবারের বোঝা। হতাশা, অনিশ্চয়তা আর ক্ষোভ নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন সদ্য বাদ পড়া এসআই সদস্যরা। আমার কাছে মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো ছিল, কারণ আমি রাস্তায় কখনো বসবো এটা কখনো আমি ভাবি নাই। আমি তো ইউনিফর্ম পরে জয়েন করবো এটা ভাবছি। এতদিন হয়তো আমরা স্যালারি পেতাম। আমরা আগে পরিবার চালাতাম, এখন আমরা পরিবারের বোঝা হয়ে গেছি। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদেরকে দ্রুত পদায়ন করা হোক। ১১২ বছরে পুলিশের ইতিহাসে এরকম নাই যে এই শৃঙ্খলার কারণে চাকরিচ্যুত করা হয়। এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন ৮২৩ জন, কিন্তু সরকার পরিবর্তনে বদলে যায় অনেকের ভাগ্য। যোগদানের আগ মুহূর্তে বাদ দেওয়া হয় ৩২১ জনকে, যার মধ্যে ১০৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, নারী ৩৭ জন। এতে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা ১৭২ জন সংখ্যালঘু ছেলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আর আমাদেরকে বাদ দিয়েছে ১০৩ জনকে। দেখেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি তো আর হচ্ছে যে আমি তো মেধার জন্য আমার চাকরিটা পেয়েছি। আমার ফিটনেস ছিল, ঠিক ছিল, আমি মেডিকেলে পাশ করছি। ৫৮টা মেয়ের মধ্যে আপনার ৩৭টা মেয়ে বাইরে। তো এটা দেশের জন্য একটা বিরাট, পুরো নারী জাতির জন্য একটা বিরাট প্রশ্ন। কেউ এই ডিফেন্সেও আসতে চাইবে না, যেটা সত্যি কথা। আর আমাদের যে কি অমানসিক ট্রেনিং দেওয়া হয়, কি ধরনের মানসিক শারীরিক পরিশ্রম করানো হয়, একটা মেয়ের শরীরে এটা অ্যাবজর্ব করে না ভাইয়া। আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার লো হয়ে যায়, বাট এরপরেও আমরা কিন্তু টিকে ছিলাম সেখানে। ১ বছরের প্রশিক্ষণ শেষ হলেও বাকি ৫-৬ এসআইকেও নিয়োগ দেয়নি সরকার। আতঙ্কে আছেন তারাও। এসব বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। বৈষম্য বাংলাদেশ কোনো বৈষম্য করা হবে না, যেখানে আমরাই প্রথম বৈষম্যের শিকার হলাম। একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করার পর এখন এই অব্যাহতি পতনের রাস্তায় বসে আছি। আমাদের হচ্ছে পলিটিক্যালি যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকতো, সেই ধরনের অভিযোগ হয়তো আনতে পারতো কিংবা ওইভাবে অন্যভাবে বাদ দিতে পারতো, কিন্তু আমাদেরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটাতে সেই ধরনের অভিযোগে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। আমাদের একটাই চাওয়া, আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, যেহেতু আমরা নির্দোষ, আমরা কিছু এরকম কাজ করিনি। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র সচিবও।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 51টি স্টল নিয়ে শুরু হলো সুপ্রিম কোর্ট বার আয়োজিত বইমেলা। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে 10 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই মেলা সুপ্রিম কোর্ট বারের মর্যাদা আরও বৃদ্ধি করছে উল্লেখ করে আইনজীবীদের তাদের নিজস্ব উপলব্ধি বই লেখার আহ্বান জানান প্রধান বিচারপতি। আইনের বই ছাড়াও গল্প, উপন্যাস সহ বিভিন্ন বই পাওয়া যাবে এই মেলায়। আমার একটা নিবেদন রইবে যে অনেক লেখক তো আছেন নিশ্চয়ই, অনেকের বই এসছে। আশা করি যে আমাদের বারে একটা কালচার কালটিভেট করবে যে আপনারা নিজেরা এখন বই লিখবেন। মাহমুদুল ইসলাম রয়েছেন, প্রবীণ নিয়োগী রয়েছেন, ডক্টর কামাল হোসেন রয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে থেকে আরও আশা করি সামনের বছরগুলোতে জুরিসপ্রুডেন্সের উপরে বই লিখবেন। নিম্ন আদালতের 50 জন বিচারকের ভারতের ভোপালে প্রশিক্ষণের অনুমতি বাতিল করেছে সরকার। এ বিষয়ে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ভারতে প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয় সরকার। বিচার বিভাগীয় এসব কর্মকর্তাদের আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভোপালে প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। এর সকল ব্যয় বহন করার কথা ছিল ভারত সরকারের। আগুন লাগার 11 দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের 7 নম্বর ভবন। 5 তলা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ শুরু হয়েছে। পুড়ে যাওয়া 4টি ফ্লোর 2 সপ্তাহের মধ্যে কাজের উপযোগী করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত সচিব। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও কতগুলো ফাইল পুড়েছে তা নির্ধারণে 2টি কমিটি গঠন করা হয়েছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। পোড়া ভবনে প্রাণের সঞ্চার, ফিরেছে কর্মচাঞ্চল্য। 5 তলা পর্যন্ত সরানো হয়েছে আগুনের ক্ষতচিহ্ন। 11 দিন পর এসব দপ্তরে কাজে ফিরে স্বস্তিতে কর্মীরা। আছে চাপা আতঙ্ক ও ভয়। গত 2 দিন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ইলেকট্রিসিটি লাইন ইনস্টলেশন এগুলো পিডব্লিউডি করেছে। আমাদের লোকজন ছিল, আমরাও ছিলাম। সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত এখনো অবরুদ্ধ। বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ ফাইল। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে বের হয়েছে। নিশ্চিত হতে কিছু আলামত পাঠানো হয়েছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়। পুড়ে যাওয়া এসব ফ্লোর 2 সপ্তাহের মধ্যে ব্যবহার উপযোগী করবার চেষ্টা করছে গণপূর্ত বিভাগ। এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে ভেস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আগুনে প্রায় সবটুকু পুড়েছে শ্রম মন্ত্রণালয়ে। এসবের ক্ষয়ক্ষতি নির্ধারণে 2টি কমিটি গঠন করা হয়েছে। আপনার কিছু স্যাম্পল বা ওখানে কিছু আপনার কালেকশন করা হয়েছে, যেটা আমি যেটা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা বিদেশে পাঠানো হয়েছে, যে সেটা আসলে তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তারাই বলতে পারবে। তবে এটাও সত্য যে আসলে আমাদের যে ইলেকট্রিক ওয়ারিংগুলো যেটা আছে, এবং সেটা দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে যে কেবল দিয়ে করা হয়েছে, এটার পরে হয়তো অনেক রুমগুলো আবার রিনোভেট করা হয়েছে, সেখানে এসি লাগানো হয়েছে। এটি রিপেয়ার করার আগে প্রথম জিনিসটা হলো যে এটি কতটুকু ব্যবহারযোগ্য। এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস, কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। গত 26 ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। আগুন নেভাতে যেসব ঘাটতি ছিল সেগুলো পূরণে গুরুত্ব দিচ্ছে গণপূর্ত বিভাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে। দুপুরে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 2024 সালের জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ ৫ আসন থেকে নির্বাচনে অংশ নেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মুমিন মল্লের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যান তিনি। লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে বন্দর লিংক রোডের বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নান্দনিক ফ্লাওয়ার পার্ক। সেখানে আয়োজন করা হয়েছে ফুল উৎসবের। নানা প্রজাতির ফুলের টানে আসছেন প্রকৃতিপ্রেমীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। গানে গানে এভাবেই মনের ভাব প্রকাশ করছেন ফুলের রাজ্যে বেড়াতে আসা দর্শনার্থীরা। শুধু তাই নয়, কেউ কেউ ছবি তুলছেন ফুলের টানে দল বেঁধে আসছে মানুষ। ছবিতে যেমন দেখি, সামনাসামনি দেখার মতো অনুভূতিটা অন্যরকম। যেহেতু অনেক প্রজাতির ফুল আসছে, অনেক বৈচিত্র্য, তো জিনিসটা খুবই সুন্দর। এখানে তো শুধু বাংলাদেশের ফুল নয়, বিভিন্ন দেশের ফুল এখানে আনা হয়েছে, তো ওগুলো সম্পর্কেও জানার ইচ্ছে জাগে। নানা বর্ণের ফুলের মোহনীয় রূপে চোখ ফেরানোয় দায়। শীতের বাহারি ফুলের রং আর সৌরভে মাতোয়ারা উৎসব চত্বর। এইসব নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরেও খুশি দর্শনার্থীরা। নার্সারিতে গেলেও তো কয়েকটা প্রজাতি দেখা যায়, আর এখানে একসাথে ১ লক্ষের বেশি ফুল বলা হচ্ছে এবং এত রঙিন। এই ফুল উৎসবের আয়োজন দেখে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। আগামী প্রজন্মকে ফুলের সাথে পরিচিত করতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। আমরা ১০,০০০ গাছ লাগিয়েছি এবং গাছের নাম দিয়েছি প্রত্যেকটা গাছের সঙ্গে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে। আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই, কিন্তু সো এইখানে যাতে তারা আসতে পারে, তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। চট্টগ্রামের এই সুন্দর যে স্থাপনা, এটাকে সারপাস করে আরো ভালো করুক, চেষ্টা করুক। আমরা এই শুভ প্রতিযোগিতা আমরা অবশ্যই উৎসাহিত করব। দেশি বিদেশি ১৩৬ প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল স্থান পেয়েছে ফুল মেলায়। এছাড়াও থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠাপুলির উৎসব ও চিত্র প্রদর্শনী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ২ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করতে পারেননি পুলিশ। এতে তার পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিবুকে উদ্ধারে শনিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন বাউফলের কালাইয়া বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ী। বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। গত শুক্রবার রাত 10:30টায় দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার দোকানের 2 কর্মচারীকে বেঁধে 7.5 লক্ষ টাকা লুট ও পাইকারি ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। বাউফল থানার ওসি রুহুল আমিন জানান, তাকে উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বাজারে নতুন 2025 সিরিজের কেলভিনেটর এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন নিয়ে এলো র্যাঙ্কস ইলেকট্রনিক্স। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করে নতুন সিরিজের কেলভিনেটর এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের বাজারজাতের ঘোষণা দেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন। এ সময় র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী পার্টনার, কাস্টমার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড গত 40 বছর ধরে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিভিন্ন বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। 2008 সালের বিধিমালা মেনে রাজধানীতে সড়কের প্রস্তুততা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন ভূমি মালিকরা। ঢাকার সব রাস্তা কমপক্ষে 20 ফুট প্রশস্ত করার কথাও বলেন তারা। ডাপের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান। ডিটেইলড এরিয়া প্ল্যান ডাপকে সংশোধনের দাবি জানিয়ে তারা বলেন, 2022 সালে ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় অপরিকল্পিত ও 5 তলার উপরে ভবন নির্মাণের অনুমোদন বন্ধ করে দেওয়া হয়। এতে ভবনের উচ্চতা কমে যাওয়ায় জলাশয় ও খাল খরাটের মাত্রা বেড়ে গেছে বলে মত তাদের।
ভূমি মালিকদের অভিযোগ, রাজুকের কর্মকর্তাদের অবৈধ লেনদেন ও হয়রানির কারণেও অনেকে ভবন নির্মাণের অনুমোদন পাচ্ছেন না। প্রকৃত সংস্কার করে যাতে করে ঢাকা শহরের কোনো ভূমি মালিক কোনোভাবে বৈষম্যের শিকার না হয়, আমরা সেই ড্যাপ চাই। আমরা ড্যাপের বিরোধিতা করছি না, আমরা সবসময় ড্যাপের পক্ষে, কিন্তু এই ড্যাপের নামে আমাদেরকে ঢাকা শহরের ৮০% মানুষকে প্রতারিত করা যাবে না, বঞ্চিত করা যাবে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এর সঙ্গে তাপমাত্রা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার কথাও জানানো হয় পূর্বাভাসে। আবহাওয়াবিদরা বলছেন 2011 সালের পর সবচেয়ে শীতল মাস হতে যাচ্ছে জানুয়ারি। বিবিসি জানিয়েছে ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্যগুলোকেও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছেন কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। এর মধ্যে কানসাস ও ইন্ডিয়ানাতে প্রায় 8 ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। নাজমুল আবেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহার করার পেছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনে এই আচরণ করেছিলেন, তবে সমস্যার সমাধান হয়েছে বলে জানান বোর্ড সভাপতি। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুর্ব্যবহার করার অভিযোগে বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন বলে বেসরকারি এক টেলিভিশনকে জানান নাজমুল আবেদিন ফাহিম। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার খেলা দিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব। ঢাকা পর্ব শেষে ব্যাট বলে আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বোচ্চ রান এনামুল হক বিজয়ের ও উইকেট শিকারী তাসকির আহমেদ। চায়ের নগরী সিলেট পর্বেও প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর 1:30টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকারের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। সিডনিতে পঞ্চম টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 6 উইকেটে 141 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন খেলতে নামে সফরকারীরা, কিন্তু দলের লিড বাড়াতে পারেনি তারা। মাত্র 16 রান তুলে শেষ 4 উইকেট হারায় তারা। তাদের দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয় ভারত। 6 উইকেট নেন স্কট বোলান্ড। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় 162 রান। জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। 41 রান করেন ওসমান খাজা। এছাড়া 39 রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার। 32 উইকেট নিয়ে সিরিজ সেরা হন জাসপ্রীত বুমরা। বিশ্বকাপ কাবাডি আয়োজনে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশকে বিশ্বকাপ কাবাডি আয়োজনে উদ্বুদ্ধ করছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের 15 তারিখে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিশ্চিন্ত হবে বাংলাদেশ। আর জানাচ্ছেন পরাগ আরমান। 2016 সালের পর নানা কারণে বিশ্বকাপ কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা যায়নি। এবার বিশ্বকাপ কাবাডির স্বাগতিক হতে চায় বাংলাদেশ। অবশ্য 2020 সালের পর থেকেই বিশ্বকাপ কাবাডি আয়োজনের চেষ্টা করতে থাকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এবার আয়োজক হতে নিজেদেরকে এগিয়ে রাখছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। আমরা তো আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম না, আমরা হোস্ট করতে চাই অ্যাজ এ ন্যাশনাল গেম, সেটা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা একটা মেসেজ দিতে চাই যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, ঐতিহ্যের সাথে জড়িত, আবেগে জড়িত। তো আমরা হোস্ট করলে ধরেন একটা কান্ট্রি বিল্ডিং হতে পারে, বা 6 মাস 9 মাস 10 মাস যে সময়টুকু আমরা পাবো, এতে আশা করা যায় আমরা ভালো খেলবো। কাবাডি জাতীয় খেলা হলেও বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য খুব একটা নেই। 3 বার মাত্র ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের দল। এবারও এর চেয়ে বেশি আশাবাদী হতে পারছেন না ফেডারেশনের সাধারণ সম্পাদক। মেডেলের কথা তো আসলে বলা যায় না, ভালো খেলবো এতটুকু আশ্বাস। বিকজ ওয়ার্ল্ডে যারা খেলেন, কাবাডি খেলেন, ধরেন 16 টিমের খেলা হবে এখানে। 16 টিমের মধ্যে ধরেন আমার অবস্থান 5ম। তো আমাকে ব্যাটার সুযোগ যাওয়ার জন্য আমার সামনে আছে কোরিয়া এবং পাকিস্তান। তো এই দুইটা টিমকে যদি আমরা বিট করতে পারি, তা আমাদের একটা ভালো অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে দলকে প্রস্তুত করার নানা চেষ্টার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। শ্রীলঙ্কার সাথে খেলবো 5টা টেস্ট ম্যাচ, তারপর আমরা নেপালের সাথে খেলবো, তারপর আমরা ইরাকের সাথে খেলবো, ইরানের সাথে খেলবো। এভাবে আমরা ওয়ার্ল্ড কাপের আগে অনেকগুলা ম্যাচ খেলতে চাই। তবে ভারত কিংবা ইরানকে পেছনে ফেলে বিশ্বকাপের স্বাগতিকতা পাবে কিনা বাংলাদেশ, সেটাই এখন বড় প্রশ্ন। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ভোটারদের বঞ্চনা দূর করতে চান CSC নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল। টাস্কফোর্সের পরামর্শে বিতর্কিত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অবসায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি বৃহত্তম তেল কোম্পানি আরামকো। অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।